অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। উপস্থিত সকল শ্রদ্ধেয় অতিথিবৃন্দকে শুভ সন্ধ্যা। এবং যেটা না বললেই নয়, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য এবং এই উদ্যোগের পিছনে যে অক্লান্ত পরিশ্রম আমাদের সংগঠনের সদস্যবৃন্দ সকলকে এবং বীথিকা শিল্পী গোষ্ঠী, যারা কিন্তু আমার দেখা, অন্তত আমার চোখে এত তাড়াতাড়ি উজ্জ্বল নক্ষত্রের মতন অরিজিৎ দা এনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এনাদেরকে আসানসোলের বুকে প্রতিষ্ঠিত করছেন। আমি অনেক 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 সাধুবাদ জানাই। এবং খুব সত্যি কথা বলতে, পার্সোনাল বিষয়ে এবং প্রফেশনাল কারণবশত এই উদ্যোগে আমি এক বিন্দু মাত্র সাহায্য করতে পারিনি, যার জন্য আমি অরিজিৎ দার কাছে ক্ষমা প্রার্থী। অরিজিৎ দা, এইটুকু অন্তত মার্জনা করো। আমার মেয়ে আসলে খুব ছোট, ওই বিষয় নিয়ে আমাকে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এবং যেহেতু আমি নিজে ব্যাংকের একজন ম্যানেজার পোস্টে আছি, ব্যাংকের ব্যাপারটা বুঝে নিয়ে এত টার্গেট থাকে। যাই হোক, খুব বেশি সময় নেব না। কনজিউমার রাইটস অর্গানাইজেশন, ক্রেতা সুরক্ষা সংগঠন, এই কনজিউমার ব্যাপারটা কি? কনজিউমারটা এই পরিধির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যেমন আমি বলি, ইউজার্স, বায়ার্স এবং কনজিউমার্স। কনজিউমার মানে কি? যারা কিছু কনজিউম করছেন। এবার কনজিউমার কারা? আমরা এখানে যারা বসে আছি উপস্থিত, প্রত্যেকেই কিন্তু কনজিউমার। কারণটা হচ্ছে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু কনজিউম করছি, কিছু না কিছু খাচ্ছি, ব্যবহার করছি, লাগাচ্ছি এবং লাক্সারিজ প্রোডাক্টে যেগুলো আমরা উপভোগ করছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কনজিউমার মধ্যে আসে। এবার রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে, যখনই একজন বিক্রেতা বা যখনই একজন ট্রেডার্স আপনাকে কিছু দিচ্ছেন, সাপ্লাই করছেন, এন্ড অফ দ্য ইউজার কিন্তু কনজিউমার। আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এন্ড অফ দ্য ইউজার মানে যে সর্বশেষ সেই জিনিসটাকে মূল্য দিয়ে কিনে নিচ্ছেন বা ব্যবহার করছেন, তিনি কিন্তু কনজিউমার। এইবারে বিষয়টা কি? একজন কনজিউমার বা ক্রেতা হিসেবে আমাদের কিন্তু কিছু দায়িত্বও থাকে এবং আমাদের কিছু অধিকার থাকে। এবার দায়িত্বটা কি, অধিকারটা কি? সব থেকে প্রথমে একটা ছোট কথা বলি। একটা প্রাণ যখন মায়ের গর্ভে প্রথম আমরা তাকে অনুভব করি, যখন তিনি জিনিসটাকে কনসিভ করেন, সেখান থেকে শুরু করে একজন প্রাপ্তবয়স্ক যে কিন্তু হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, মৃত্যুর আগে পর্যন্ত এই পুরো রিলেশনটাই কিন্তু কনজিউমার অর্গানাইজেশন রিলেশনের মধ্যে আসে। এই মার্কেটটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কনজিউমার অর্গানাইজেশন, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত দেখছি আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাজ করে, বিভিন্ন এনজিওরা কাজ করে। এই সকল পরিধির মধ্যে কনজিউমার রাইটসের পরিধিটা কিন্তু অনেক বড়। আজকে আমরা বলতে পারি যে আমরা এখানে যতজন বসে আছি, প্রত্যেকেই কিন্তু এই যে ধরুন, আমি যে জামাটা পরেছি, আমি যে ঘড়িটা ইউজ করছি, আমি যে জুতোটা পরেছি, আমি যে গাড়িটাতে এসেছি, আমি যখন ঘরে যাই বা আমি যেগুলো খাচ্ছি, এফএমসিজি প্রোডাক্টসও তার মধ্যে অনেক ধরনের অনেক কিছুই তার মধ্যে ইনক্লুডেড। তো এই বিষয়টাকে জানতে গেলে আমাদের অধিকারটা কি, এই বিষয়টা বুঝতে গেলে আমাদের কিছু দায়িত্ববোধও বুঝে নিতে হবে। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি দুটো জিনিসকে একটু এক জায়গায় করার চেষ্টা করছি। ধরুন, একজন ক্রেতা হিসেবে আমি একটা জলের বোতল কিনতে গেলাম, একটা ছোট্ট এক্সাম্পল। এবার একটা জলের বোতল কিনতে গিয়ে যেমন আমার কিছু অধিকার আছে, তেমন কিন্তু আমার কিছু দায়িত্ব আছে। প্রথমে আসি দায়িত্বটা কি? ধরুন, আমরা যে টাকাটা খরচা করে সেই বোতলটা কিনবো, সেটা কিন্তু আমাদের কষ্ট করে অর্জন করা, মানে আমাদের আর্ন করা টাকা। আমরা যখন কোনো একটা জিনিস কিনছি, সেই জিনিসের যেমন ন্যায্য মূল্য আমরা দিচ্ছি, একই সাথে সেই জিনিসটার ন্যায্য কোয়ালিটি, সেই প্রোডাক্টটার ট্রেডমার্ক আছে কিনা, সেই প্রোডাক্টটা এমআরপি থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা, এবং তার সাথে সাথে বলতে গেলে যে প্রোডাক্টটা আমরা ইউজ করছি, সেই প্রোডাক্টটা আমি শুধু গেলাম আর দোকানদারের কাছে টাকাটি দিলাম আর জিনিসটা কিনে নিয়ে চলে এলাম, ঘরে এসে আমি সাফারার হব, এই জিনিসটা কিন্তু আমাদেরকে এবারে বন্ধ করতে হবে। আমি যে বললাম দায়িত্বর বিষয়, দায়িত্বটা কোথায়? দায়িত্ব হচ্ছে আমাকে 2 সেকেন্ড সময় দিতে হবে। আমার ব্যস্ত সময়ের মধ্যে থেকে কোনো একটা জিনিস কিনতে গেলে আমাকে একটু ভাবতে হবে, কিছুটা সময় দিতে হবে। সময়টা কি? জলের বোতলটা যখনই আমি কিনলাম, জলের বোতলটা ঘুরিয়ে দেখতে হবে তার পেছনে ট্রেডমার্ক দেওয়া আছে কিনা। আমরা জানি এমআরপি থেকে বেশি নেওয়া
ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা সংবিধান ধার্য করে সুপ্রিম কোর্ট, আমাদের এমপি এমএলএরা যেখানে বসে থাকেন সেই সংবিধানের জায়গা থেকে যে জিনিসটা হয়ে আছে এমআরপি, এই এমআরপি থেকে কিন্তু 1 টাকাও বেশি নেওয়া এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধটা কিসের আন্ডারে আসে? আমরা আইপিএস জানি, আইএএস জানি, যেটা এখন ন্যায় সংহিতা হয়ে গেছে। কনজিউমার রাইটস অর্গানাইজেশনটাও কিন্তু একটা অ্যাক্টের আন্ডারে পড়ে। কি অ্যাক্ট? এই অ্যাক্টটা 1986-এ ধার্য করা হয়েছিল এবং বিভিন্ন কারণবশত এইটা সঠিকভাবে পরিচালনা করা হয়নি। আমরা 2000 সাল থেকে দেখতাম, অনেক অ্যাড দেখতাম, পেপারে ম্যান্ডেটারি করা হয়েছিল, জাগো গ্রাহক জাগো, কিছু অ্যাড দেওয়া হতো, কোনো জিনিস কিনতে গেলে জাগো গ্রাহক জাগো। আমরা টিভিতেও দেখেছি, পেপারেও, সব পেপারেই গভর্নমেন্ট থেকে ম্যান্ডেটারি করা হয়েছিল যে জাগো গ্রাহক জাগোর একটা লোগো দিতে হবে। তার মানে কি? আমাদের কি জাগতে হবে, গ্রাহক কারা? আমরা। এবার এই বিষয়টা 2006-এর পরে কিন্তু আবার সীমিত হয়ে যায়। 2006-এর পরে আবার যখন এই প্রাইভেটাইজেশনের দিকে আমরা এগিয়ে যাই এবং মার্কেটটা ব্রড হয়, বিভিন্ন বিদেশি প্রোডাক্ট, বাইরের প্রোডাক্ট আমাদের মার্কেটে ঢোকা শুরু করে, তখন কিন্তু এই কনজিউমার অ্যাক্টটার গুরুত্বটা কিন্তু বিরাটভাবে সামনে আসে। ধরুন আজকে যদি কেউ একজন ক্রাইম করে, তাকে দেখার জন্য কিন্তু পুলিশ আছে, তাহলে যে বিক্রেতা সেই যদি ক্রাইম করে তাকে কে দেখবে? এই বিষয়টার জন্য কিন্তু কনজিউমার রাইটস অর্গানাইজেশনকে 2014-কে নতুন করে অ্যামেন্ডমেন্ট করা হয়। 2019-এ এসে এই অ্যাক্টটাকে সম্পূর্ণভাবে লাগু করা হয়, যেহেতু ওই সময় প্যান্ডেমিক সিচুয়েশন চলছিল, মানে কোভিড পিরিয়ড চলছিল। 2019-এ অনলাইন ওটা শুনানি হওয়ার পরে 2021-এ এই কনজিউমার রাইটস অর্গানাইজেশন অ্যাক্টটাকে সম্পূর্ণভাবে ধার্য করা হয়। যদি কোনো ইললিগাল ট্রেডার্স, মানে যদি কোনো বিক্রেতা যদি কিছু ক্রাইম করেন, যদি আমাকে এমআরপির উপরে কোনো প্রোডাক্টের দাম নেন বা সঠিক প্রোডাক্ট আমাকে হ্যান্ডওভার না করতে পারেন আমার টাকার বিনিময়, তাহলে তাকে কিন্তু জব্দ করার জন্য তার এগেনস্টে আমরা একটা অ্যাকশন নিতে পারি, তাকে কোন ধারাতে নিয়ে আসতে পারি, কিভাবে কোন প্রসেসে তার এগেনস্টে আমরা যাব, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এই কনজিউমার রাইটস অর্গানাইজেশনের সংগঠনের প্রত্যেক সদস্যগণ কাজ করছেন। এইবারে আমি যেমন বললাম যে একটি জলের বোতল কিনতে গিয়ে আমি, ধরা যাক আমাকে দোকানদার বললো জলের বোতলটির দাম 15 টাকা। এবারে আমাকে কি দেখতে হবে? আমাকে বোতলটা ঘুরিয়ে দেখতে হবে তার ট্রেডমার্ক আছে কিনা, সেই তার পেছনে যে এমআরপিটা লেখা আছে সেটা 15 টাকা লেখা আছে কিনা। তিনি তার থেকে 1 টাকা কম নিতে পারেন, কিন্তু কোনোদিনই 1 টাকা বেশি নিতে পারেন না। একটা ছোট উদাহরণ দিই এই বিষয়ে। ধরুন আপনারা বাসে, তো আমরা অনেকেই ট্রাভেল করি, ধরুন আমরা বাসে করে যাচ্ছি, একজন পকেটমার আমাদের পিক পকেট করলেন। আমরা যখন তাকে হাতে নাতে ধরি, আমরা কি করি? তাকে বাস থেকে নামিয়ে সবাই মিলে এক জায়গায় হয়ে যে যার মতন হাত পা ছুঁড়ে তাকে পিটিয়ে তাকে তার জব্দ সাইজটা করে দিই। এইবার ভাবুন, সেম ওয়েতে আপনার পাড়ার একটা দোকান, আপনি যার কাছে একটা জলের বোতল বা দুধের প্যাকেট কিনতে গেলেন, দাম লেখা আছে 15 টাকা, সে আপনার কাছে চাইলে 17 টাকা। তাহলে কি হলো? 15 টাকাটা ধার্য করা এমআরপি, সে নিল 17 টাকা। এই যে 2 টাকা, এই 2 টাকাটাও কিন্তু পিক পকেট। কথাটা ভেবে দেখুন, যে বাসে পেটের তাড়নায় আমার পকেট মারলো, সেও কিন্তু পেট চালাবার জন্য করলো, এবং যে বিক্রেতা আমার কাছ থেকে 2 টাকা বেশি নিল, সেও কিন্তু সেম ক্রাইমটা করলো। তাহলে ক্রাইমের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট হয় না। আমি যদি একজন পিক পকেটকে বাস থেকে নামিয়ে মেরে তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারি, তাহলে পাড়ার সেই কাকুর দোকানে কেন আমরা হাসি মুখে চলে আসি যে কাকু আমরা কালকে আবার আসবো? কেন আমরা প্রতিবাদটা করি না যে কাকু আপনি এটা কেন 15 টাকার জায়গায় 17 টাকা দিচ্ছেন? এমন অনেক আছে, আমার কুলটিতেও ছিল, আমার কুলটি আসানসোল নামারপুর এই এরিয়াগুলোতে, বিশেষ করে কুলটিতে যেহেতু আমি আছি, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। যখনই আমি শুনেছি যে কোনো একটা দুধের দোকানে গিয়ে একটা দুধের প্যাকেট 15 টাকার জায়গায় 17 টাকা দাম নিল, তাকে জিজ্ঞেস করলাম কেন দাদা? সে বললো 2 টাকাটা নিচ্ছি ঠান্ডা করার জন্য। আচ্ছা ভাবুন, একটা কথা আপনাকে বলি, আমি তো তাকে সঙ্গে সঙ্গে জবাব দিই যে আপনি যদি 2 টাকা ঠান্ডা করার জন্য নিতে চান, আপনার যদি 2 টাকা ঠান্ডা করার ক্ষমতা নেই, তাহলে আপনি দুধের প্যাকেটটা বিক্রি না করে মোজা জুতো বিক্রি করুন, জামা প্যান্ট বিক্রি করুন, ঠান্ডা করার দরকার হয় না সেটা। কারণ এমআরপিটা যে দামে আপনি বিক্রি করছেন, নিশ্চয়ই আপনি তার থেকে অনেক কম রেটে কিনেছেন। তাহলে প্রফিট মার্জিনটা করার জায়গাটা সেখানে। আপনাকে ভাবতে হবে ঠান্ডা করার টাকাটা আমি সেখান থেকে নেবো, কাস্টমারের ঘাট থেকে নেবো না। যেমন আমি যদি আজকে একটা জায়গাতে বিরিয়ানি খেতে গেলাম আর্সেলানে, আমি জিজ্ঞেস করলাম বিরিয়ানির দাম কত, উনি বললেন 100 টাকা। আমি যখন বিল দিচ্ছি উনি বললেন 110 টাকা। কেন? আমি বিরিয়ানিটা গরম করে দিয়েছি। এটা আবার কি ধরনের কথা? বিরিয়ানি তো গরম করে দেবে, তাই না? তো এই যুক্তি যারা দেখাচ্ছেন, এই যুক্তি দেখিয়ে যেসব ইলিগাল ট্রেডার্সরা মার্কেটে ব্যবসা করছেন, তাদেরকে শায়েস্তা করার জন্য এবং যারা বায়ার্স, তাদের সুরক্ষা, তাদের
রাইটস মানে তাদের অধিকারটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু এই কনজিউমার রাইটস অর্গানাইজেশন, এটা আবার কি ধরনের কথা? বিরিয়ানি তো গরম করে দেবে, তাই না? তো এই যুক্তি যারা দেখাচ্ছেন, এই যুক্তি দেখিয়ে যেসব ইলিগাল ট্রেডার্সরা মার্কেটে ব্যবসা করছেন তাদেরকে শায়েস্তা করার জন্য এবং যারা বায়ার্স তাদের সুরক্ষা, তাদের রাইটস মানে তাদের অধিকারটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু এই কনজিউমার রাইটস অর্গানাইজেশন কাজ করছে। এইবারে আসি, আমি যেমন বললাম আমার দায়িত্বটা কোনখানে। আমার দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব আমাকে এমআরপি চেক করতে হবে, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমাকে ট্রেডমার্ক দেখতে হবে, 3 নম্বর দায়িত্ব হচ্ছে সেম কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি কিনা দেখতে হবে। আমি শুধুমাত্র কোনো দোকানে বলছি না, ধরুন আজকে আপনি এখান থেকে বেরোলেন, একটা এগুলোর দোকানে গেলেন, একটা ঠেলা ধরুন ঠেলা লাগানো আছে, একটা এগুলোর দোকানে গেলেন, আপনি তাকে জিজ্ঞেস করলেন ভাই এগরোল কত, সে বললো 25 টাকা। আপনি এগরোলটা খেলেন, এবার বলুন তো এগরোলটা খেয়ে কি সেই লোকটার আপনি পায়ে ধরেন দাদা 25 টাকা না নিই 23 টাকা নিই, কি 25 টাকা না নিই 20 টাকা নিন? আমরা কি করি? কেউ করি? আমাদের মধ্যে কেউ আছে যে আমরা এইভাবে বার্গেনিং করি না তো? আমরা 25 টাকা এগুলোর দাম কিন্তু 25 টাকাই দিই। তা আমি যদি 25 টাকা এগুলোর দামে বার্গেনিং করছি না, তাহলে সেই ব্যক্তি আমার হেলথের সাথেও বার্গেনিং করতে পারে না। এই জিনিসটাও আমাকে দেখতে হবে। কি করতে হবে? সে কোন তেলে রান্না করছে সেটা আমাদেরকে মনিটর করতে হবে। সে সবজিগুলো ধুয়ে রাখছে কিনা, সে স্যালাডগুলো দিচ্ছে, যে সসটা ইউজ করছে কিনা সেটা কি অরিজিনাল সস না ওই জহরমাল জালান মার্কেট থেকে নিয়ে আসা পচা গলা কুমড়ো রং দিয়ে ইউজ করা সস? ব্যাপারটা কি হয়, আমরা অনেকেই হাইজিন সম্পর্কে অনেকটাই হাইজিনিক, কিন্তু সমস্যাটা কোথায়, আমরা ভুলটা কোথায় করি এটাই ধরতে পারি না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ঘরে কিন্তু দামি দামি প্রোডাক্ট ইউজ করি, যথেষ্ট সচেতন হিসেবে ব্র্যান্ড চুজ করি, ব্র্যান্ডেড ছাড়া জিনিস নিই না, কিন্তু হঠাৎ করে একটা ঠেলা থেকে একটা এগরোল খেয়ে এসে আমাদের রাতে পেট ব্যথা শুরু হয়, তারপরে আমরা ভাবতে বসি ভুলটা কোথায় করলাম। আমি তো সকাল থেকে ভাই ভালো ভালো কোম্পানির জিনিস খেলাম, আমি জলটাও তো অ্যাকোয়াগার্ডের খেলাম, আমি সব জিনিসটা ফুটিয়ে নিলাম, সব জিনিসটাকে হাইজিন মেনটেন করলাম, কিন্তু এগরোলটা যে খেয়ে এসেছি সেই এগরোলের যে আসল কাহিনীটা আছে এইটা কিন্তু আমরা কেউ ধরি না। এই বিষয়টা হচ্ছে কনজিউমার রাইটস অর্গানাইজেশনের বিষয়। এবারে দেখুন, আমরা আসানসোলে অনেক কাপড়ের দোকানে বড় বড় ব্র্যান্ড, আমি নাম করছি না, তাদের বিরুদ্ধে গেছি। আমি কয়েকটা জিনিস তুলে ধরবো, সব বিষয়টা বলা হয়তো এই স্টেজে সম্ভব হবে না, এর জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হবে। ধরুন আমি একটা কাপড়ের দোকানে একটা জামা কিনতে গেলাম, সাপোজ ধরুন আমি শার্টটা কোনো একটা ব্র্যান্ডে কিনতে গেলাম। এবারে আমি যেমন ব্র্যান্ডটাকে দেখে নিই, ব্র্যান্ড ভ্যালুটাকে দেখে নিই, তেমনি কিন্তু আমাকে বিলটার দিকেও নজর দিতে হবে, যে বিলটা আমাকে ও দিচ্ছে সেই বিলে কিছু কিছু জিনিস কিন্তু দেওয়া ম্যান্ডেটরি। যেমন সেই বিলে তাকে এমআরপি উইথ সাইন এবং স্ট্যাম্প দিতে হবে। 2 নম্বর কথা, বিলে কিন্তু মেনশন থাকতে হবে যে 15 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, যেটা অর্গানাইজার চায় যে যদি কোনো ডিফেক্ট থাকে, আমার যদি পছন্দ না হয় তাহলে সেই জিনিসটাকে আমি রিটার্ন করতে পারবো। অধিকাংশ কাপড়ের দোকানে কিন্তু বিলে এখন এটা দেখা সরিয়ে দিচ্ছে। কেন সরিয়ে দিচ্ছে? তারা ঝামেলাটা নিচ্ছে না, জানে এই লোকটা নিয়ে গেছে, সে আমার কাছে ফিরে আসবে না। আসল কথা এটা। তার মানে কি দোষী আমরা যদি ভুলটা মেনে নিই তাহলে বারংবার আমাদের প্রতি ভুল হবে। যেমন ধরুন দুধের প্যাকেটে 2 টাকা ধরুন আমি দিলাম বেশি, আমার কাছে টাকা আছে, ওই স্যার দিলেন, গৌতম স্যার দিলেন, অরিজিৎ বাবু দিলেন, যারা এবার ধরুন যার কাছে 2 টাকাটা নাই তাকে কি সেই দোকানদার কোনোদিন বলবে যে ভাই আমি কিন্তু 10 জনের কাছে 2 টাকা করে বেশি নিয়েছি, চলো তোমাকে আমি 4 টাকা কমে দিয়ে দিলাম? তিনি কিন্তু এটা করবেন না। তিনি কি করবেন? আমার আপনার মতন ট্রিটটা তার সাথেও করবেন। যে কষ্ট করে যার কাছে নেই সে একটা দুধের প্যাকেট কিনতে গেছে, যে ট্রিটমেন্টটা আমরা মেনে নিয়ে এলাম, যে ট্রিটমেন্টটা আমাদের সাথে করলো, সেম ট্রিটমেন্টটা কিন্তু তার সাথেও করলো। তাহলে বলুন তো 2 টাকা করে যদি একটা দোকানদার দিনে 500 প্যাকেট দুধ বিক্রি করে, তো যে 1000 টাকাটা তিনি কামালেন সে 1000 টাকাটা লিগাল না ইনলিগাল? প্রশ্নটা এইখানে। কনজিউমার রাইটস কিন্তু এই জায়গাটার মাঝেই কাজ করে। তাহলে আমি যদি শিক্ষিত সমাজের মানুষ হয়ে যদি আমি 2 টাকা বেশি নেওয়াটা মেনে নিই, তাহলে একজন গরিব এবং নিম্নবিত্ত যারা মানুষ, মধ্যবিত্ত যারা মানুষ, তারা যদি গিয়ে সেই জায়গাটাতে সাফার হয়, দোষটা কাদের? দোষটা কিন্তু আমাদের। কারণ আমরাই এটা হতে দিয়েছি, আমরাই এটা শুরু করেছিলাম, যার জন্য তারা সাফার হচ্ছে। তাহলে আমার শিক্ষা নেওয়ার প্রয়োজনটা কোথায় এবং সেই শিক্ষাটাকে ব্যবহারিক কাজে লাগাবার প্রয়োজনটা কোথায়? এই ধরনের বিভিন্ন বিষয় আছে। মার্কেটে বহু ইলিগাল ট্রেডার্স, আমরা আসানসোলের বুকে ফ্রিজ, টিভি, এসি, আপনার ওই কুচিনা, তারপরে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অ্যামাজনের ক্ষেত্রে আমরা কমপ্লেন করেছি, প্রথমে কাস্টমারের কমপ্লেন নিতে চাইনি, আমরা যখন কমপ্লেন করেছি তখন কাস্টমারকে ওই প্রোডাক্টটাও দিয়ে গেছে এবং যে প্রোডাক্টটা নিয়ে যাওয়ার দরকার সেটাও নিতে আসেনি, হয় সেই প্রোডাক্টটাও তার ঘরে থেকে গেছে।
এবং যে প্রোডাক্টটা নতুন করে অল্টার করে দেওয়ার কথা সেই প্রোডাক্টটাও কিন্তু তাকে দিয়ে গেছে। তিনি কিন্তু আমাদের কাছে এসেছেন এবং এই জিনিসগুলো, এই যে সাকসেসগুলো পাওয়া। আচ্ছা, এবারে একটা কথা বলুন, কনজিউমার যদি আমরা সবাই হই, প্রত্যেককে আমরা ঘরে, বিশেষ করে আমাদের ঘরে মহিলা যারা, আমাদের বোন, মা বা আমাদের ওয়াইফ যারা, সব থেকে বেশি কেনাকাটি কিন্তু তারা করে রাখেন, তারাই সব থেকে বেশি এই জিনিসগুলোতে ইনভলভ হন, এবং অ্যাওয়ারনেসটা সব থেকে প্রয়োজনীয়তা যদি কারোর জন্য থাকে তো তাদের জন্যই। কারণ আমরা হয়তো অনেক জিনিসটা খেয়াল রাখতে পারছি না, বা তারাও আমাদের সাথে অনেক জিনিসটা শেয়ার করে না, যে আমি একটা জিনিস দোকানে কিনতে গেছিলাম, 15 টাকার জায়গায় 17 টাকা নিয়েছে, আমি সেটা নিয়ে ঘর ঢুকে গেছি। এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে অনেকেই হাউস ওয়াইফ আছেন। আমি বলি একটা জিনিস, ধরুন আমাদের মাছ কাবলি জিনিস আছে, তো গ্রসারি শপ থেকে আসে, 1-2 থলি ভর্তি আসে। একটু হাত তুলে বলুন তো, এখানে কতজন প্রত্যেকটা প্যাকেটকে ঘুরি দেখেন যে প্যাকেটগুলো এক্সপায়ার্ড হয়েছে কিনা, তেলের প্যাকেটটা, বিস্কুটের প্যাকেটটা, চায়ের প্যাকেটটা এক্সপায়ার হয়েছে কিনা, ট্রেডমার্ক আছে কিনা, অরিজিনাল না ডুপ্লিকেট প্রোডাক্ট, সিল আছে কিনা, কতজন দেখেন? আছেন কেউ? হাত তুললেন বোধ একজন। চেক করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয় আমি বলছি, একটা প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে যত বেশি ক্রাইম করা সহজ হয়, এক থলি প্রোডাক্টের ক্ষেত্রে ক্রাইমটা অনেক বেড়ে যায়। কারণ সে জানে যে কনজিউমার সে ঘরে গিয়ে এত মেলাবে না, সে প্যাকেটটা ছিঁড়বে আর কৌটোয় ঢালবে, খাবে আর শরীর খারাপ করবে, সে কিন্তু জানতেও পারবে না আমার জন্য হয়েছে। এমন অনেক দেখা গেছে। আমার কুলটি বরাবরেরই একটা বিরাট প্রতিষ্ঠানের এগেন্সে, সে একটা ডিস্ট্রিবিউটার, দেখা গেল যেসব প্রোডাক্টগুলো, এবং আমি নাম করে বলতে পারি একটা জিনিস যেটা উনি সত্যি ক্রাইম করেছেন, শান্তি সুইটস, আপনার গার্ডেনের এখানে যে শান্তি সুইটস আছে, ওনার ওইখানে একটা বিরাট ক্রাইম ধরা পড়েছিল। 3 বছর এক্সপায়ার্ড হয়ে যাওয়া কোল্ড ড্রিঙ্কসের বোতল উনি ওনার ফ্রিজে রেখে দিয়েছিলেন, 3 বছর ধরে এক্সপায়ার হয়ে যাওয়া। ভাবুন তো, আমাদের চোখে দেখা। এবং আমাদের বিকি সিং যিনি আছেন, আমাদের বিকি স্যারের অ্যানিভার্সারি ছিল, উনি আমাদেরকে পার্টি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, চলুন কিছু মিষ্টি খাওয়াবে। এবং আমাদের প্রশান্ত দা, সমীরণ দা, আমাদের কিছু অ্যাক্টিভ মেম্বার, রাওজি, বিকিজি, এনাদের ইয়েতে এই জিনিসটা ধরা পড়ে। 3 বছর এক্সপায়ার হয়ে যাওয়া একটা কোল্ড ড্রিঙ্কস যদি আমরা কেউ খাই, সারা জীবন ধরেও হাইজিন মেনটেন করলে আমাদের কিছু হবে না। একটু ভাবুন, 36 বটলস আমরা খুলেছি, নালিতে বইয়ে দিয়েছি, এবং সবই মাজা ছিল, আরো কিছু ছিল। একটু ভাবুন তো, আমাদের চোখের সামনে কিন্তু অনেক ক্রেতারা এলেন, কি করলেন, টাকাটি দিলেন, কয়েক সেকেন্ড সময়, এত ব্যস্ততা, টাকাটা দিল, কোল্ড ড্রিঙ্কসটা নিল, স্কুটিটা অন করলো, বাইকটা অন করলো, বেরিয়ে গেল। এইবারে দেখা যাচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কসটা ঢক করে খেয়ে নিলাম। আচ্ছা, আখের রস তো আমরা অনেকে খাই, আখের রস তো অনেকেই খায়, এটাকে একটা হেলদি জুস সাপ্লিমেন্টারি হিসেবে আমরা ভেবে নিই। ভাবুন একটা জিনিস, আখের রসে যদি আপনাদেরকে বিষ মিশিয়ে দেওয়া হয়, আপনারা কি জানেন যে আখের রসে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে? কেউ জানেন না? আমি বলি, আমরা ছোটবেলা আখের রস খেতাম, কোনো আখের রস মিষ্টি হতো, কোনো আখের রস একটু টক হতো, এখন সব আখের রসই মিষ্টি। অদ্ভুত একটা ম্যাজিক। আখের রসের চাকা ঘুরলো বলে সেই আখ রস থেকে মিষ্টি বেরোবে। কারণটা কি জানেন? ওরা যে বিট লবণটা ইউজ করে, এই বিট লবণের মধ্যে স্যাকারিন দেওয়া থাকে, যেটা কিন্তু চিনির মতন মিষ্টি, একটা চিনি, কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। হ্যাঁ, অনেক ডাক্তাররা বলবেন যে কিছু ডায়াবেটিক পেশেন্টের জন্য দেয়, এটা লিমিটেড। সেটা 1 চামচের মধ্যে যদি 1/3 তার মধ্যে স্যাকারিন থেকে সেই আখের রসকে দিয়ে, এবং আমি দেখেছি অনেক ভদ্রমহিলারা আছেন যারা কোলে বাচ্চা নিয়ে সেই আখের রসটা খাইয়ে বাবুকে জিজ্ঞেস করছে, বাবু আর 1 গ্লাস খাবি, মানে 1 গ্লাস বিষ খাবি। তার মানেটা কি? তিনি কিন্তু আখের রসটা কিনছেন হেলদি সাপ্লিমেন্টারি জুস হিসেবে, যে আমার ছেলে বা আমার মেয়ে, আমার বাচ্চার এতে ভালো হবে। কিন্তু আমি যে 1 গ্লাস বিষ পান করাচ্ছি তাকে, এই জিনিসটা কে ধরবে? আমরা 90টার উপর অভিযান করে আখের রসে, দেখুন যারা বিক্রি করছে তারা তো অল্প শিক্ষিত, বা আমি বলবো একদমই শিক্ষিত নয়, তারা কিন্তু জানে না। তাদেরকে দেখিয়ে দিয়েছে তুমি এটা দেবে, আখের রসটা মিষ্টি হয়ে যাবে, সে সেটা খাওয়াচ্ছে। দোষটা তার নয়, দোষটা আমাদের, যে তাদেরকে বোঝাতে হবে যে তুমি যে জিনিসটা খাওয়াচ্ছ সেই জিনিসটা কিন্তু বিষ, তার চেয়ে ভালো তুমি টক খাওয়াও। বার্নপুরে এমন দেখা গেছে, বার্নপুরে আখকে লাল কাপড়ে ভিজিয়ে নালির ইয়েকে সরিয়ে তার ভেতরে আখকে রেখে ওই তার উপরে স্ল্যাবকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। কারণ কি? আখটা যত জল পাবে তার তত রস হবে। ভাবুন তো, কাল থেকে কজন আখের রস খাবেন? দেখি হাত তুলি। বার্নপুরে আমি দোকান দেখিয়ে দেবো, খেতে যাবেন? 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে? আশা করি খাবেন না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমরা রয়্যালের বিরিয়ানি খাই, আমরা আর্সেলানের বিরিয়ানি খাই,
আমরা বড় বড় হোটেলে যাচ্ছি, খাবার খাচ্ছি, বানপুরে আঁখকে লাল কাপড়ে ভিজিয়ে নালির ইয়েকে সরিয়ে তার ভেতরে আঁখকে রেখে ওই তার উপরে স্ল্যাবকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। কারণ কি, আঁখটা যত জল পাবে তার তত রস হবে। ভাবুন তো, কাল থেকে কজন আখের রস খাবেন? দেখি হাত তুলি বানপুরে, আমি দোকান দেখিয়ে দেবো, খেতে যাবেন 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে? আশা করি খাবেন না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমরা রয়্যালের বিরিয়ানি খাই, আমরা আর্সেলানের বিরিয়ানি খাই, আমরা বড় বড় হোটেলে যাচ্ছি, খাবার খাচ্ছি, আমরা কি কোনোদিন তাদের কিচেনটা গিয়ে চেক করি? তাদের কিচেনটা পরিষ্কার না অপরিষ্কার? কেউ চেক করি? চেক করি না। আচ্ছা, আমরা তো অনেকে চিকেনের অনেক আইটেম খাই। আপনি জানেন, আসানসোলে একটা বড় ব্র্যান্ডের হোটেলকে আমরা রেড করেছি, তার ডিপ ফ্রিজের মধ্যে 1.5 মাসের উপর, প্যাকেটে লেখা আছে 1.5 মাসের উপর ফ্রোজেন মিট এক্সপায়ার হয়ে গেছে, সেই জিনিসটাই তিনি চিকেন বিরিয়ানি, চিকেন রোল, অমুক তমুক হ্যানত্যানের মধ্যে দিয়ে খাওয়াচ্ছে। আচ্ছা বলুন, ফ্রিজে রাখলেই কি ফাঙ্গাল ইনফেকশনগুলো মরে যায় না? ফাঙ্গাসটা হয়ে যায়? তাই যদি হতো তাহলে তো খুব ভালোই হতো, তাহলে তো আর রোগ হতো না, সবাই ঘরে ঘরে একটা ফ্রিজ রাখতো আর মেডিসিনের দরকার হতো না। কি স্যার ঠিক বলছি তো? তাহলে আর মেডিসিনের দরকারই হতো না, লোকে মেডিসিনের জায়গায় ফ্রিজ রাখতো, ফ্রিজে রেখে দেবো, সব জিনিসটাই ভালো থাকবে। কিন্তু ফ্রিজের মধ্যেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। যে জিনিসটা যখন এক্সপায়ার করা তার সেটা কিন্তু তখনই এক্সপায়ার করবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে। কি বিষয়? আপনি যখন একটা লাক্সারি জিনিস কিনছেন, ধরুন আপনি একটা এসি কিনছেন, আপনি এসিটা যখন কিনতে গেছেন, সেই এসিটার সম্পর্কে আপনি আগে গুগলে পড়ুন, ভালো করে দেখুন। তার একটা দোকানদার কিন্তু আপনাকে স্পেসিফিকেশন বলে দেবে না, অত সময় নেই, আর আপনার কাছে অত সময় নেই 1.5 ঘন্টা ধরে তার কাছে স্পেসিফিকেশন নেবেন। আপনাকে আগের দিন একটু স্টাডি করতে হবে, আপনাকে আগের দিন একটু ম্যাচ করে দেখতে হবে যে ওই এসিটা যা যা মান্যতা দরকার সেই আছে কি না সেই মডেলটার মধ্যে। যে যে জায়গা থেকে পারমিট নিয়ে আসা দরকার, তার গ্যাস হোক, তার ব্লোয়ার হোক, তার মধ্যে যা যা এফেক্টস আছে সেইগুলো সঠিক না ভুল, সেগুলো কিন্তু আগের দিন আমাদের একটু রিসার্চ করতে হবে। আপনি জানেন, এখন আমাদের বাইক বা স্কুটি আমরা অনেকেই কিনছি, এখন বলা হচ্ছে BS6 মডেল পলিউশন অনেক কম করে। এটা কেউই জানে না BS6 মডেল সব থেকে বেশি পলিউশন করে। মানে আমাদেরকে কিভাবে পড়ানো হচ্ছে, আমাদেরকে যা পড়ানো হচ্ছে আমরা কিন্তু তাই পড়ি, তাই বুঝি। কারণ কি, আমরা সেই বিষয়টাকে স্টাডি করি না। আজকে আমাদের এখানে স্যার গৌতম স্যার বললেন যে স্টাডি করাটা কিন্তু দরকার। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। যদি আমরা পড়াশোনা না করি, যদি আমরা না জানি, আমাদেরকে কিন্তু ঠকতে হবে। এবং ঠকে গেলে, এইবারে আমি আমার আসল যুক্তিতে আসছি, ঠকে গেলে করবেন কি, যাবেন কোথায়, এই বিষয়টি সব থেকে আগে আমাদেরকে জানতে হবে। ধরুন একটা দোকানদার যদি আপনাকে ঠকালো, আপনি কি সেই দোকানদারটার এগেনস্টে কোথায় যাবেন? সেই প্রোডাক্টটা নিয়ে কোথায় যাবেন? আপনি যদি পুলিশের কাছে যান, পুলিশ আপনার এফআইআর নেবে না, জিডিও নেবে না, সে বলে দেবে এই বিষয়টি আমার নয়। যেমন আজকে যদি আমাদের বিকি সিংজি হোক, আমাদের সুরেন্দ্র স্যার হোক, যদি ওনাকে মাঝ রাস্তায় কেউ ছিনতাই করে, এবার উনি যদি আমার কাছে এসে বলেন, সুমিত ভাই আমাকে একজন ছিনতাই করেছে, আমি কি পারবো সেই ছিনতাইবাজকে ধরতে? আমি পারবো না, তাই তো? কারণ এই বিষয়টি আমার নয়। প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজের নিজের এফোর্ট আছে, ঠিক আছে? এইবারে বিষয়টি নিয়ে আমি বলি, যেমন একটা ক্রাইম হলে সেই ক্রাইমটার জন্য আমরা পুলিশের কাছে যাই। যদি কোনো জিনিস কিনতে গিয়ে ক্রাইম হয়, সেই জিনিসটাকে প্রোটেক্ট করতে, প্রিভেন্ট করতে, জাস্টিস পাওয়ার জন্য আমাদেরকে আসতে হবে কনজিউমারাইজ অর্গানাইজেশন থেকে, মানে ক্রেতা সুরক্ষা সংগঠনের কাছ থেকে। আমাদের বেসিক কাজটাই হলো ক্রেতা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইলিগাল টেরাসদের কাছ থেকে ঠকে যাচ্ছে, আমি একটাই রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যে ঠকে গিয়ে এবার থেকে ঘরে বসে থাকবেন না। অনেক হলো, এইবারে একটু প্রতিবাদ করুন। প্রতিবাদ করলে যে তার কতটা ফলস্বরূপ, কতটা আমি বলবো কম্পেনসেশন পাওয়া যায়, বা তার প্রতিবাদ করলে সেই ইলিগাল টেরাসদেরকে কতটা ভয়ে রাখা যায় যাতে তারা আমার থেকে আর একজন দ্বিতীয় ব্যক্তিকে সেই প্রতারণাটা করবেন না, সেই জিনিসটা, সেই পথটা কিন্তু আমরা বাতলে দেবো। তার জন্য কিন্তু কনজিউমার ফোরাম আছে। আমরা অনেকেই কনজিউমার ফোরাম জানি, কিন্তু কনজিউমার ফোরামের কাজটা কি আমরা জানি না, বা আমরা কাজটা জানলেও কনজিউমার ফোরামে যাবো কিভাবে সেটা জানি না। এবং আমরা খুব লাকি যে আমরা কলকাতা বর্ধমানে পরে আমাদের আসানসোলে কনজিউমার কোর্ট আছে। এটা কিন্তু আমাদের একটা বিশাল পাওনা। আমরা কিন্তু কেউই জানি না যে আমরা কিছু ঠকে গেলে আসানসোলে কনজিউমার কোর্টে গেলে আমরা কিন্তু সেটার এগেনস্টে হিউজ কম্পেনসেশন পেতে পারি। এই জিনিসটা আমাদের কাউই জানা নেই। এই বিষয়টি, এই অ্যাওয়ারনেসগুলো আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, আমরা বহু গ্রামে
এবং ইন্টেরিয়র এলাকাগুলোতে আমরা এই প্রচারগুলো করছি যেখানে ক্রাইমটা বেশি হয়, যে কনজিউমারাইজ অর্গানাইজেশনটা কী, ডেটা সুরক্ষাটা কী এবং এই বিষয়গুলো কী। আমরা যেসব ক্যাম্পগুলো করব, অনুরোধ করব আপনারা আসুন, আপনারা আমাদের ফেসবুক পেজটাকে দেখুন। বলুন। এক্স্যাক্টলি আমি বলছি, যদি তিনি বেশি যেটা নিয়েছেন বিলে যদি সার্ভিস চার্জ হিসেবে লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু করতে পারেন না, এটা বুঝতে হবে। কারণ তিনি আমাকে সার্ভিস দিয়েছেন, সেটা কিন্তু তার পাওনা, যেমন আমরা টিপস দিই। কিন্তু যদি সার্ভিস চার্জ হিসেবে মেনশন করা না থাকে লেফট সাইডে, শুধুমাত্র জলের দামটা হিসেবে ওটা নেওয়া হয় যে ওয়াটার বোতল এই চার্জ, অবভিয়াসলি আপনি আমাদের কাছে আসতে পারেন। এবং সব থেকে বড় কথা আমি অনুরোধ করব, যেহেতু আমরা প্রত্যেকেই কনজিউমার, আমরা প্রত্যেকেই যদি ফেসবুক পেজটাতে জয়েন করি, এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করি, প্রতিদিন আমরা যেসব মুভমেন্টগুলো করছি সেইগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন, কিভাবে মুভমেন্ট করছি সেই বিষয়গুলো জানতে পারবেন, প্রতিবাদটা কিভাবে হয় আমরা স্পষ্ট তুলে ধরি। এবং প্রত্যেকটা কাস্টমার যারা আমাদের কাছ থেকে, আমাদের সংগঠন থেকে সুফল পান, তাদের বক্তব্য কিন্তু লাইভ আমরা সেই গ্রুপে দিই। এইবারে কিভাবে করলে কিভাবে আমরা এটা সম্পর্কে লড়তে পারবো এবং এই বিষয়ে যেতে পারবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের গ্রুপে আমরা পেজে আমরা দিতে থাকি। একটা মঞ্চে দুটো লাইনে কিন্তু এই বিষয়টিকে বোঝানো সম্ভব নয়, এটা একটা বিরাট বিষয়। সেই জন্য আমি অনুরোধ করব, যেহেতু আমরা প্রত্যেকে কনজিউমার, প্রত্যেকটা মানুষ এখানে আমরা কনজিউমার, যদি আমরা প্রত্যেকে ঘরে ঘরে একটা মেম্বারশিপ নিয়ে রাখি, যদি আমরা এই গ্রুপটার সাথে জুড়ে থাকি, আশা করি আগামী দিনে কোনো ইললিগাল ট্রেডার্স অন্তত তারা দুবার ভাববেন আমাকে ঠকাবার আগে, যে একজনকে ঠকাচ্ছি ভাই, সে এসে বলছে আমি ক্রেতা সুরক্ষার সদস্য, ভাই ওকে ঠকাচ্ছি, সেও এসে বলছে ক্রেতা সুরক্ষার সদস্য, তিনবারে কিন্তু সেই ভুলটা করবে না। এবং একটা কথা জেনে রাখুন, যেমন পুলিশ, যেমন ক্রিমিনালরা পুলিশকে দেখে ভয় পায়, সেরকম ইললিগাল ট্রেডার্সরা কনজিউমার সার্ভিসের নামটাই না, শুধু নামটা বলে দিন যে আমি ওখানকার সদস্য, তিনি আগেই বোর্ড ডাউন করে দেবেন যে বাবা দরকার নাই, কারণ গেলেই তো নাম খারাপ হবে, কোর্টে যেতে হবে, আমাকে কম্পেনসেশন দিতে হবে, তার থেকে হার মেনে দাও, তোমার প্রোডাক্টটা রিটার্ন করে দিন বা তোমাকে অল্টারনেটিভ প্রোডাক্ট দিই। এই নামটাই কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। আর বেশি কিছু বলবো না, অনেক বড় বিষয়। আমরা চাইবো যে ছোট ছোট করে বিভিন্ন গ্রুপে বসবো এবং আপনারাও ফলো করে করে আসুন। আমি একটু আমাদের ডিস্ট্রিক্ট সিনিয়র অ্যাডভাইজার এবং ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত দাকে একটু বলবো, দু লাইন যদি একটু উনি বলে শেষ করেন। এবং আমি একটা কথা বলবো শেষে, সেই শুরুর কথাটা বলবো, যে গানটা দিয়ে তোমরা শুরু করলে যেন কি ছিল, আনন্দ লোকে মঙ্গলায় লোকে বিরাজ সত্য কিন্তু সুন্দর। ধন্যবাদ। আমি অনুরোধ করছি আমাদের প্রেসিডেন্ট সুমিত ব্যানার্জিকে, আমাদের গৌতম ব্যানার্জি মহাশয় যদি একটু আসেন, একটুখানি স্মারক তুলে দেন তাহলে খুব ভালো হয়। আমরা বরণ করে নিচ্ছি কনজিউমার রাইটস অর্গানাইজেশনের ওয়েস্ট বেঙ্গল শাখার প্রেসিডেন্ট মাননীয় সুমিত ব্যানার্জি মহাশয়কে। রানাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিলেন আমাদের আরেকজন গুণী ব্যক্তিত্ব, বিসি কলেজের এক্স প্রিন্সিপাল মাননীয় শ্রদ্ধেয় শ্রী গৌতম ব্যানার্জি মহাশয়। আবারও বলবো, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। একটা বিষয় কিন্তু না বললেই নয়, আমিও কিন্তু বিসি কলেজ থেকে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পাস আউট, স্যার ছিলেন। এই প্রাপ্তি যে কত বড় প্রাপ্তি, একজন স্টুডেন্ট হিসেবে একটা দিন স্টেজে চাপবো এবং আমাদের মাননীয় শিক্ষকদের হাত থেকে এই জিনিসটা পাওয়া, এই অনুভূতি যদি আমাকে এই সংগঠন দিয়ে থাকে, আমি কিন্তু প্রমিস করব যতদিন থাকবো এই সংগঠনের জন্য কাজ করে যাবো। ধন্যবাদ। আমারও একটা বিরাট প্রাপ্তি, কারণ চিরকাল টিচারের কাছ থেকে স্টুডেন্টরা প্রাইজ পায়, সম্মান পায়, সম্মাননা জানানো হয়, কিন্তু একটা ছাত্রর কাছ থেকে একটা টিচার যখন পায়, তো সেটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। যে আজকে এই মঞ্চে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে আমারই ছাত্র, যে বিসি কলেজের অ্যাকাউন্টেন্সি অনার্সে এককালে ছিল এবং সেই সময় আমি প্রিন্সিপাল ছিলাম সেই কলেজে। তো আমার এটা একটা বিশাল বড় প্রাপ্তি যে আমার ছাত্রর কাছ থেকে আজকে এখানে সম্মাননা নেওয়াটা। ধন্যবাদ।
থ্যাংক ইউ। ধন্যবাদ।